তো ফাইনালি যে আলোচনা চলছিল, যে জট খোলার চেষ্টা চলছিল, সেটা কিন্তু হয়েছে এবং আমরা শেষমেশ জানতে পেরেছি যে ডার্বি 10 তারিখে তো হচ্ছে, সল্টলেক স্টেডিয়ামে তো হচ্ছে, কিন্তু টাইমিংটা কি হতে চলেছে। কালকের ভিডিওতেই কথা বলেছিলাম যে রাত্রি 9টা এটা ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে প্রস্তাব দেওয়া একটা টাইমিং, কিন্তু এফএসডিএলের তরফ থেকে এবং দুটো ক্লাবের তরফ থেকে বারবার চাওয়া হয়েছিল যে সন্ধ্যে 8:30টায় ম্যাচটা করার, এবং এফএসডিএল বা সম্প্রচারকারী সংস্থা ভায়াকম 18 তাদের তো দাবি ছিল যে সন্ধ্যে 8টা থেকে ম্যাচটা করার একটা কোথাও যে ব্রডকাস্টিংয়ের ব্যাপার রয়েছে সেখানে এফেক্টটা না হলে পড়তো। তো ফাইনালি আজকেও একটা আলোচনা হয়েছিল, আমরা জানতাম, এবং তারপর যে আপডেটটা বেরিয়েছে যে সন্ধ্যে 8:30 থেকে কিন্তু কলকাতার ডার্বি আমরা দেখতে চলেছি। তো এটা একদিকে ভালো হয়েছে যে ফাইনালি কোথাও সমস্যাটা তো মিটলো এবং একটা টাইমে গিয়ে ফিক্স হলো, যেটা ক্লাবেদের দাবি ছিল সেটাই ফাইনালি মেনে নেওয়া হলো যে 8:30 আপাতত সবার কথাই থাকলো এবং সেই টাইমেই কিন্তু আমরা ডার্বি দেখতে পাবো। এবং অবশ্যই সম্প্রচারকারী সংস্থার তরফ থেকেও কোনো অসুবিধা হওয়ার কথা না, অর্থাৎ যেখানে আমরা খেলা দেখতে পেতাম টিভিতে বা অ্যাপ্লিকেশনে, সেখানে কিন্তু আমরা খেলা দেখতে পাবো। তো ম্যাচ সম্প্রচার করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু থাকছে না। তবে এখনও অবধি অফিসিয়ালি জানা যায়নি যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেহেতু সেই দিনকে এত বড় একটা পলিটিক্যাল র্যালিও রয়েছে, তো মেট্রো সংখ্যা বাড়বে কিনা, ট্রেনের সংখ্যা বাড়বে কিনা, যাতে সাধারণ প্রান্তিক মানুষ যারা অনেক দূর থেকে খেলা দেখতে আসবেন তাদের কোনো রকম প্রবলেম যেন না হয়, সেই দিকটাও কিন্তু প্রশাসনের এবং অবশ্যই যারা অর্গানাইজার হিসেবে দায়িত্বে রয়েছেন তাদের সেই দিকটা দেখা দরকার। এবং অফিসিয়ালি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সন্ধ্যে 8:30তেই কিন্তু আপডেটেড টাইম এবং সেই সময় থেকে ম্যাচটা শুরু হবে। একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল, 8:15-তে প্রথমে একটা টাইমিং ব্রেক হয়ে বেরিয়ে আসে, বাট তারপরে রেকটিফিকেশন হয়ে যায়, সন্ধ্যে 8:30 থেকে কিন্তু ম্যাচটা রয়েছে, যেটা অফিসিয়ালি কিন্তু এসে গেছে সামনে। এর পরের ব্যাপারটা অবশ্যই কিন্তু বলতে হবে, বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথাবার্তা চলছে, বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট, রিউমার, বহু কিছু সামনে উঠে আসছে। এবার এই সময়টা এমন একটা না যে যারা ম্যাক্সিমাম ফ্রি প্লেয়ার রয়েছে তাদেরকে নেওয়ার ক্ষেত্রে ক্লাবগুলোর মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয়েছে, কারণ প্রত্যেকে এবার নিজের পজিশনটা বুঝতে পারছে এবং বুঝতে পারছে যে কোথায় কোথায় তাদের রেকটিফিকেশনের দরকার রয়েছে, কোথায় কোথায় মেরামতির দরকার রয়েছে। এবং সেই রাস্তা ধরে আমি অন্তত আজকে এই মার্চ মাসের শুরু, এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে, অনেক পথ চলা বাকি রয়েছে, তারপরে গিয়ে একটা কংক্রিট ছবি উঠে আসবে। কিন্তু এই সময়টা দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে মুম্বাই সিটি এফসি যে রাস্তা ধরে এগোচ্ছে, যদি সামনের সিজনে মুম্বাই সিটি এফসির এগেনস্টে কেউ অভিযোগ আনে যে মুম্বাই সিটি এফসি ট্রান্সফার মার্কেটে বা টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা মনোপলি চালালো, তাহলেও কিন্তু কেউ অবাক অন্তত যেন না হয়। কারণ এখন থেকে যে ধরনের আপডেট উঠে আসছে, এখন থেকে যে ধরনের প্ল্যানিংয়ের কথা উঠে আসছে মুম্বাই সিটি এফসির, সেটা কিন্তু ভীষণভাবে তাদেরকে মনোপলির দিকে ঠেলে দিতে পারে। এবার ইন্ডিয়ান ফুটবলে হয় কি, এক একটা সিজনে এক একটা টিম হাই বাজেটের টিম বানায়, তাদের টার্গেটটা অন্য কিছু থাকে। তবে অবশ্যই সেটা কিন্তু ডিপেন্ড করবে যে মুম্বাই সিটি এফসি ফাইনালি এই সিজনে লিগ শিল্ড জিতবে কিনা, তাদের লিগ শিল্ড ধরে রাখবে কিনা, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ সেখানে গিয়ে মোটামুটি একটা সাকসেসের রাস্তা তারা দেখতে চাইবে কিনা। তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে এই সিজনে ইন্ডিয়ান ফুটবলের নিরিখে একটা ভীষণভাবে ঝড় কিন্তু ট্রান্সফার মার্কেটে মুম্বাই সিটি এফসি তুলতে পারে। অলরেডি আমি এর আগের ভিডিওতে কিন্তু কথা বলেছি ব্র্যান্ডনের ব্যাপারে, যে ব্র্যান্ডনকে কোথাও মুম্বাই সিটি এফসি প্রায় অ্যাডভান্স স্টেজে নিয়ে চলে গেছে তার নেগোসিয়েশন, এবং সেটা অলমোস্ট হতে যাচ্ছে, এরকমই একটা ব্যাপার কিন্তু উঠে আসছে। বহুদিন পর ব্র্যান্ডন কিন্তু গোয়া ছাড়বে, টিমের ক্যাপ্টেন, এবং মুম্বাইতে যোগ দিলে কোথাও তাদের যে শক্তি বাড়বে এটা বলে দেওয়া বাহুল্য। দ্বিতীয় যে নামটা বেরিয়েছে সেটাও কিন্তু আপাতত গোয়াতে থাকা একজন লোনি প্লেয়ার, বাট তার সাথে মানে তাকে কোথাও নিতে গেলে হায়দ্রাবাদ এফসির সাথে কথা বলতে হবে, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির। ফার্স্ট অফ অল যেভাবে ও হায়দ্রাবাদ থেকে লোনে গোয়াতে গেছে, এবং সেটাও শুধুমাত্র ম্যানুয়েল মার্কোস রোকার জন্য, এবং ও খুব ভালো করে জানে বা টিমও খুব ভালো করে জানে যে ব্র্যান্ডনের চলে যাওয়ার রাস্তা দিয়ে কোথাও কিন্তু মোহাম্মদ ইয়াসির টিমে বেস্ট একটা রিপ্লেসমেন্ট হতে পারে। বাট সেটা জানার পরেও, সেটা মানে সব কিছু প্র্যাকটিক্যালি হওয়ার রাস্তা তৈরি হওয়ার পরেও যেভাবে মুম্বাই সিটি এফসি কোথাও ইয়াসিরকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে, এটা কিন্তু আলাদাভাবে বোঝায় যে তারা কতটা মরিয়া তাদের বেঞ্চ স্ট্রেংথকেও সমানভাবে তৈরি করে রাখার জন্য। এবং এটা করার জন্য অলরেডি যেটা শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি অলরেডি একপ্রস্ত কথাবার্তা শুরু করেছে, যেহেতু হায়দ্রাবাদকে কনভিন্স করে তার সাথে যা কিছু ট্রান্সফার ফি রয়েছে সেটাকে মিটিয়ে সেখান থেকে ইয়াসিরকে নিয়ে আসতে হবে, যেহেতু তাকে মিউচুয়ালি কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, তার বিষয় কিন্তু পেন্ডিং রয়েছে। তবে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কি হবে, তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেওয়া হবে কি না, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী করবে সেসব ডিসিশন পরের ব্যাপার। বাট আপাতত প্লেয়ারটা কিন্তু লোনে রয়েছে। এবার এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে যদি ইয়াসিরকে মুম্বাই তুলে ফেলে, তাহলে ইয়াসির কিন্তু মাল্টিপল পজিশনে খেলে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, রাইট উইংয়ে, লেফট উইংয়ে খেলতে পারে। তাহলে সেই রাস্তা ধরে
ধরে বিপিন বা ছাংতে তাদের কারো কি আমরা এক্সিট দেখতে পারি? এবং যদি সেটা হয়ও, তাহলে কিন্তু যে কোনো বড় ক্লাব তাদেরকে নেওয়ার জন্য ওয়েট করে থাকবে, কারণ তাদের রিসেন্ট টাইমে কিন্তু ফর্ম হাইফাই, পারফরমেন্স যথেষ্ট ভালো লেভেলের এবং দুজনেই কিন্তু সমান স্ট্যাচারের হাই কোয়ালিটি প্লেয়ার। যে টিম পাবে সেই টিম কিন্তু একজন ম্যাচ উইনারকে পেয়ে যাবে। তো সেটাও হতে পারে, আবার এমনটাও হতে পারে যে মুম্বাই একটা একটা কোথাও সুপার স্পেশাল টিম বানাতে চাইছে, যেখানে তাদের মাঠে যে 11 জন প্লেয়ার খেলবে, বেঞ্চে থাকা অন্তত 7-8 জন প্লেয়ারও কিন্তু সেম স্ট্যাচারের হবে। কারণ যদি তোমাকে এফসি কম্পিটিশন স্ট্রাইক করতে হয়, কোথাও নিজের লাক এবং নিজের পারফরমেন্সকে ওখানে টপ লেভেলে রাখতে হয়, তাহলে কোথাও টিমের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু সমানভাবে থাকতে হবে। যে বেঞ্চে শুধুমাত্র ভালো প্লেয়ার না, এমন প্লেয়ার যে কোনো দিন আমার স্টার্টিং 11-এ যে প্লেয়ার রয়েছে তাদেরও রিপ্লেস করে দিতে পারে। তো মুম্বাই কিন্তু এরকম একটা রাস্তাতে হাঁটছে। সেই কারণে শুরুতে বললাম যে যদি ট্রান্সফার উইন্ডো চলাকালীন বা ফুটবল সিজন শুরু হওয়ার সময় কেউ অভিযোগ আনে যে মুম্বাই সিটি এফসি অলমোস্ট একটা মনোপলি চালালো, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাট যে প্লেয়ারটাকে নিয়ে কোথাও ট্রান্সফার মার্কেট ক্রেজি হতে পারে, সেই প্লেয়ারটা কিন্তু দিমিত্রি ডিয়ামান্টোকোস। এই প্লেয়ারটাকে কোথাও কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে পারে। শুধুমাত্র ছাড়তে পারে এরকম না, যে ক্লাবের অফার সব থেকে বেশি রয়েছে সেখানে কিন্তু স্যালারি যে অফারটা সেটা যথেষ্ট হাই লেভেলের, এবং সেটা অন্য কোনো ক্লাব না, এখানেও কিন্তু সেই মুম্বাই সিটি এফসি। এর আগে দেখা গেছে 2 সিজন আগে জর্জ পেরেরাস, যার কেরালা থেকে ছেড়ে দিয়ে তাকে দেশে ফিরে যেতে দেখা গেছিলো, অন্য ক্লাবে তাকে মুভ করার কথা আমরা জানিয়েছিলাম বা আমরা আলোচনাও তখন করেছিলাম। বাট পরে দেখা গেল যে সেই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই সিটি এফসি তুলেছে এবং একটা আনএক্সপেক্টেড ট্রান্সফার আমরা দেখেছিলাম আউট অফ নো হোয়ার। কেউ ভাবতে পারেনি যে মাঝরাতে ওরকম একটা বোমা মার্কাস ফেলে দেবে যে জর্জ পেরেরাস কিন্তু মুম্বাই সিটি এফসিতে সই করছে। তো বহু মানে বিতর্ক হয়েছিল, প্রচুর আলোচনা হয়েছিল, প্লেয়ারটাকে কম কটু কথা শুনতে হয়নি, যেটা হয় কেরালা ব্লাস্টার্সের ফ্যানেদের তরফ থেকে। সেই রকম একটা ঘটনা কিন্তু রিপিট হতে পারে দিমিত্রি ডিয়ামান্টোকোসের ক্ষেত্রে। এই প্লেয়ারটার জন্য কিন্তু একটা ভালো রকমের অফার মুম্বাই সিটি এফসি নিয়ে গেছে এবং তাকে একটা মোটামুটি যথেষ্ট পরিমাণে হাই স্যালারি, যেটা সে কেরালাতে পাচ্ছে তার থেকে অনেক বেটার স্যালারিতে তাকে মুম্বাই সিটি এফসি নিয়ে যেতে চাইছে। যদি সেটা হয় তাহলে কিন্তু পেরেরা ডায়াজের যে এক্সিটের রাস্তা বারবার উঠে আসছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং ইকার গোয়ারেকশনে অবশ্যই তার যা আপাতত ইঞ্জুরির অবস্থা, কতদিনে ফিরবে ঠিক নেই, কোথাও একজন কোয়ালিটি ফিনিশার এবং কোয়ালিটি প্লে মেকার কিন্তু দিমিত্রি ডিয়ামান্টোকোসের দ্বারা তারা পেয়ে যাবে। এবং আগেই বলেছিলাম মাদি তালালের ব্যাপারটা, যদি সেটাও হয় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি সত্যি একটা অসাধারণ টিম তৈরি করবে, যদি সব কিছু প্ল্যান ঠিকঠাক যায় এবং আবারও রিপিট করতে চাই যদি তারা এই সিজনে লিগ শিল্ড জেতে। কারণ আসল টার্গেটটা কিন্তু হবে আগামী সিজনে লিগ শিল্ডকে হ্যাট্রিক করার জন্য এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেখানে গিয়ে কিছু ভালো করার জন্য। দেখা যাক, সব কিছুর জন্য ওয়েট করতে হবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।